আমন্ত্রণ জানাচ্ছি দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথন। দর্শক, যদি আমি আপনাদের বলি যে তথাকথিত বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা, তারা মধ্যপ্রাচ্যের একটি দেশের কাছে রীতিমতো হাঁটু গেড়ে বসেছে, কেমন লাগবে শুনতে? পশ্চিমা মিডিয়া গত কয়েক সপ্তাহ ধরে আপনাদের শুনিয়ে যাচ্ছে যে আমেরিকা নাকি ইরানকে শায়েস্তা করে ফেলেছে। কিন্তু আজ আমি আপনাদের এমন কিছু তথ্য দেব যা শুনলে আপনাদের চোখ কপালে উঠবে। যেখানে আমেরিকা নিজের অর্থনীতি বাঁচাতে এবং ডোনাল্ড ট্রাম্প তার গদি বাঁচাতে ইসরায়েলকে রীতিমতো ছুঁড়ে ফেলে দিয়েছে। আপনারা বুঝতে পারবেন কেন হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প তার বেস্ট ফ্রেন্ড বেঞ্জামিন নেতানিয়াহুকে ভেরি ডিফিকাল্ট গাই বলে গালি দেওয়া শুরু করেছেন। আসল খেলাটা কোথায় হয়েছে সেটা জানতে হলে ভিডিওটা 1 সেকেন্ডও না টেনে দেখতে হবে। দর্শক, আজ 15ই জুন আর আজকের সকালের দুটো খবর পুরো পশ্চিমা বিশ্বের কৌশলগত ব্যর্থতার রূপটা আমাদের সামনে তুলে ধরেছে। আজ 15ই জুন ঠিক সকাল 7টায় দ্য টাইমস অফ ইন্ডিয়া একটি ব্রেকিং নিউজ ছাপে। তাদের হেডলাইন ছিল, ট্রাম্প সেস ইউএস ইরান ডিল কমপ্লিটেড, তেহরান সেট প্রিকন্ডিশনস ফর ফাইনাল নেগোসিয়েশন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে আমেরিকার সাথে ইরানের ডিল সম্পূর্ণ হয়ে গেছে। এর ঠিক 1 ঘন্টা পর আজ 15ই জুন সকাল 8টায় এনডিটিভি ওয়ার্ল্ড আরেকটি রিপোর্ট প্রকাশ করে, যেখানে বলা হয় যে ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে জানিয়েছেন হরমুজ প্রণালী খুলে দেয়া হচ্ছে এবং আমেরিকার নৌ অবরোধ অবিলম্বে তুলে নেওয়া হচ্ছে। চুক্তিটি আগামী শুক্রবার সুইজারল্যান্ডে স্বাক্ষরিত হবে। এখন সাধারণ দর্শক হিসাবে আপনার মনে হতে পারে, বাহ, আমেরিকা তো দারুণ শান্তি প্রতিষ্ঠা করে ফেলল। কিন্তু আসল ব্যাপারটা হলো সম্পূর্ণ উল্টো। এখানে আমেরিকা শান্তি প্রতিষ্ঠা করেনি, বরং ইরান আমেরিকার গলায় এমনভাবে পাড়া দিয়েছে যে শ্বাস নিতে না পেরে ট্রাম্প প্রশাসন এই চুক্তিতে সই করতে বাধ্য হয়েছে। এখানে একটা জিনিস খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। গত 28শে ফেব্রুয়ারি থেকে আমেরিকা এবং ইসরায়েল যখন ইরানের উপর আক্রমণ শুরু করলো, তখন পশ্চিমা মিডিয়া এমন একটা ভাব করছিল যেন ইরানের পতন শুধু সময়ের ব্যাপার। কিন্তু পশ্চিমা বিরোধী দেশগুলোর খেলা এখানেই শুরু হয়। ইরান আমেরিকার মতো সরাসরি বোমাবাজি করে বিশ্বযুদ্ধ বাধায়নি, তারা খেললো একটা ইকোনমিক ওয়ারফেয়ার। ইরান সরাসরি হরমুজ প্রণালী ব্লক করে দিল। ইরান এটা বন্ধ করে দিয়ে পুরো পশ্চিমা বিশ্বের অর্থনীতিকে জিম্মি করে ফেলল। তেলের দাম হু হু করে বাড়তে থাকলো। এশিয়ান মার্কেট থেকে শুরু করে ইউরোপ, সবার কপালে চিন্তার ভাঁজ। আর এর সবচেয়ে বড় ধাক্কাটা কোথায় লাগলো জানেন? খোদ আমেরিকায়। সামনেই নভেম্বরে আমেরিকার মিড টার্ম নির্বাচন। আমেরিকান ভোটাররা ইসরায়েল বা ইরানের ভিতরের রাজনীতি নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামায় না। তারা দেখে তাদের গাড়িতে তেল ভরতে কত ডলার খরচ হচ্ছে। তেলের দাম বাড়ার কারণে ট্রাম্পের জনপ্রিয়তা যখন তলানিতে নামতে শুরু করলো, তখন ট্রাম্প বুঝতে পারলেন যে ইসরায়েলের হয়ে যুদ্ধ করতে গেলে তার নিজের গদি আর থাকবে না। তাই ট্রাম্প বাধ্য হলেন ইরানের সাথে টেবিলে বসতে। এবার আসুন 15ই জুন আজ সকাল 7টায় প্রকাশিত টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টের আরও গভীরে যাই। খবরটিতে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। এই পুরো শান্তি চুক্তির মধ্যস্থতা কে করেছে জানেন? কোনো পশ্চিমা পরাশক্তি নয়, করেছে পাকিস্তান। হ্যাঁ দর্শক, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঘোষণা দিয়েছেন যে আজ সোমবার ভোর রাতে এই ডিল সম্পন্ন হয়েছে। এটা গ্লোবাল জিওপলিটিক্সে কতটা বড় শিফট তা কি আপনারা ধরতে পারছেন? একসময় আমেরিকা মধ্যপ্রাচ্যের যে কোনো সিদ্ধান্ত একা নিত, আর আজ একটা মাল্টিপোলার ওয়ার্ল্ডে আমেরিকাকে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য আঞ্চলিক শক্তিগুলোর উপর নির্ভর করতে হচ্ছে। আমেরিকা চাইলেই এখন আর এককভাবে ছড়ি ঘোরাতে পারছে না। ব্রিক্স এবং গ্লোবাল সাউথের দেশগুলোর যে প্রভাব বাড়ছে, এটা তারই একটা জলজ্যান্ত প্রমাণ। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, বিশ্বের জাহাজগুলো তোমাদের ইঞ্জিন স্টার্ট করো, তেল প্রবাহিত হতে দাও। এই কথাটার মধ্যে কোনো বিজয়ের উল্লাস নেই দর্শক, আছে একটা চরম স্বস্তির নিঃশ্বাস। যেন আমেরিকা বলছে, ভাই ইরান অনেক হয়েছে, এবার আমাদের তেলটা অন্তত যেতে দাও।
ট্রাম্প প্রশাসন নিজে থেকেই ইরানি বন্দরগুলোর উপর থেকে নৌ অবরোধ তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে। অর্থাৎ যে অবরোধ দিয়ে তারা ইরানকে ভাতে মারতে চেয়েছিল, সেই অবরোধ তারা নিজেদের গরজেই প্রত্যাহার করে নিল আজ। কিন্তু দর্শক, এই চুক্তির সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো লেবানন ইস্যু। আপনারা যদি আজ 15 জুন সকালে প্রকাশিত রিপোর্টগুলো গভীরভাবে পড়েন, দেখবেন স্পষ্টভাবে বলা হচ্ছে প্রতিটি সংবাদ মাধ্যমে যে ইসরায়েল লেবাননে গতকাল আবারও হামলা চালিয়েছে। দেখুন, ইরান শুরু থেকেই একটা কড়া শর্ত দিয়ে রেখেছিল, যদি চুক্তি করতে হয় তবে লেবানন সহ সব ফ্রন্টে অবিলম্বে সামরিক অভিযান চিরতরে বন্ধ করতে হবে। এটা ছিল ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সিদ্ধান্ত। এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কাণ্ড কারখানাটা একটু দেখুন। যখন ডিল প্রায় চূড়ান্ত, তখন নেতানিয়াহু ইচ্ছে করে লেবাননে বোমাবাজি বাড়িয়ে দিলেন। কেন? কারণ তিনি চেয়েছিলেন এই শান্তি চুক্তিটা যেন কোনোভাবেই না হয়। ইসরায়েলের স্ট্র্যাটেজি হলো আমেরিকাকে অনন্তকাল ধরে মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে রাখা। কিন্তু নেতানিয়াহুর এই চাল বুমেরাং হয়ে গেল। ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে ফোন করে রীতিমতো ধমক দিয়েছেন গতকাল। দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প নেতানিয়াহুকে ভেরি ডিফিকাল্ট গাই বলেছেন। এর মানে কি? এর মানে হলো আমেরিকা ইসরায়েলকে বার্তা দিচ্ছে যে তোমার জেদের কারণে আমরা আমাদের গ্লোবাল ইকোনমি ধ্বংস করতে পারবো না। ইসরায়েল এখন বলছে যে তারা নাকি এই চুক্তির অংশ নয়, কিন্তু বাস্তব কথা হলো ইসরায়েলকে এই চুক্তিতে রীতিমতো সাইডলাইন করে দেয়া হয়েছে। আমেরিকা ইসরায়েলকে ছাড়াই ইরানের সাথে ডিল ফাইনাল করে ফেলেছে, যা ইসরায়েলের জন্য একটা চরম কূটনৈতিক পরাজয়। বাইডেন প্রশাসনের প্রাক্তন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার এই চুক্তি নিয়ে কি বলেছে জানেন? তিনি বলেছেন ট্রাম্প নাকি ইরানের কাছে বিশাল বড় ছাড় দিয়েছেন। তিনি স্বীকার করতে বাধ্য হয়েছেন যে ইরান বিশ্ব অর্থনীতিকে জিম্মি করে আমেরিকার কাছ থেকে নিজেদের স্বার্থ আদায় করে নিয়েছে। আমেরিকা এখন বলছে যে আগামী 60 দিন যুদ্ধবিরতি চলবে এবং এর মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হবে। পশ্চিমা মিডিয়া প্রচার করছে যে এই চুক্তির ফলে নাকি ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা হবে, তাদের ইউরেনিয়াম মজুদ সরিয়ে ফেলা হবে। কিন্তু দর্শক, আসলেই কি তাই? এখানেই পশ্চিমা মিডিয়ার আসল মিথ্যাচারটা লুকিয়ে আছে। দর্শক, এবার আমি আপনাদের এমন একটা তথ্য দেব যা পশ্চিমাদের এই সাজানো বিজয়ের মুখোশ খুলে দেবে। আপনারা যদি গভীরভাবে খবরগুলো বিশ্লেষণ করেন, দেখবেন চুক্তির ড্রাফটে স্পষ্ট বলা আছে যে আমেরিকা ইরানের $25 বিলিয়ন ফ্রিজ করা সম্পদ ছেড়ে দিচ্ছে। হ্যাঁ দর্শক, $25 বিলিয়ন। তার মানে আমেরিকা ইরানকে টাকা দিয়ে তাদের ওপর থেকে অবরোধ তুলে নিয়ে হরমুজ প্রণালী খোলার জন্য রীতিমতো ভিক্ষে চাইছে। আর পারমাণবিক কর্মসূচির ব্যাপারে পশ্চিমা মিডিয়া যে বলছে ইউরেনিয়াম ধ্বংস করা হবে, কিন্তু ইরানের সিনিয়র অফিসিয়ালরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তারা কোনো ইউরেনিয়াম দেশের বাইরে পাঠাবে না, বরং দেশের ভিতরেই সেটাকে তরলীকরণ করা হবে। অর্থাৎ পারমাণবিক প্রযুক্তি এবং নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকছে। আমেরিকা শুধু কাগজে কলমে নিজেদের মুখ রক্ষার জন্য একটা ফেক ন্যারেটিভ তৈরি করছে। জেডি ভ্যান্সের মতো মার্কিন নেতারা বলছেন যে আমাদের বিজয় হয়েছে, ইরান আর কখনো পরমাণু বোমা বানাবে না। কিন্তু লজিক্যালি চিন্তা করুন, যে দেশ মাত্র কয়েক মাসের ব্লকেট দিয়ে আমেরিকাকে $25 বিলিয়ন রিলিজ করতে বাধ্য করলো, তারা কি সত্যি পশ্চিমাদের কথায় নিজেদের সবচেয়ে বড় অস্ত্রটা ধ্বংস করে ফেলবে? কখনোই না। ইরান আসলে 60 দিনের এই সময়টা নিয়েছে নিজেদের আরো বেশি গুছিয়ে নেওয়ার জন্য। আজ সকালে বিভিন্ন সংবাদ মাধ্যমে আসা রিপোর্টে আরেকটা অত্যন্ত ক্রিটিক্যাল টাইমিংয়ের কথা বলা হয়েছে। আগামী 4 জুলাই ইরানের প্রাক্তন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামিনির শেষ কৃতকাজ অনুষ্ঠান শুরু হবে, যা চলবে 9 জুলাই পর্যন্ত। একটা দেশের শীর্ষ নেতার বিদায় বেলায় দেশের ভিতর যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা বাইরের আক্রমণের ভয় না থাকে, ইরান ঠিক সেই সময়টাতেই আমেরিকাকে দিয়ে এই যুদ্ধবিরতি সই করিয়ে নিয়েছে। এটা কোনো সাধারণ ঘটনা নয় দর্শক, এটা হলো পারফেক্ট জিওপলিটিক্যাল টাইমিং। ইরান দেখিয়ে দিল যে তারা শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, ডিপ্লোম্যাটিক টেবিলেও পশ্চিমাদের চেয়ে অনেক বেশি চালাক।
তারা এমন একটা পরিস্থিতি তৈরি করলো যেখানে ট্রাম্পকে তার নিজের ৮০তম জন্মদিনের দিন উপভোগ করার আগেই ইরানের শর্ত মেনে চুক্তিতে রাজি হতে হলো। একদিকে হোয়াইট হাউসে মারপিটের খেলা চলছে, আর অন্যদিকে গ্লোবাল স্টেজে আমেরিকা নিজেই মার খেয়ে ইরানের শর্তে সই করছে। এর চেয়ে বড় আইরনি আর কি হতে পারে দর্শক? আজকের এই ঘটনাগুলো প্রমাণ করে যে পশ্চিমা বিশ্বের আধিপত্যের দিন শেষ হয়ে আসছে। আজ হরমুজ প্রণালীতে ইরানের সামান্য একটা ব্লকেট তাদের বাধ্য করেছে $25 বিলিয়ন চেক হাতে নিয়ে শান্তির প্রস্তাব দিতে। যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি যারা এতদিন গলা ফাটিয়ে ইরানের পতন চাইতো, তারাও আজ সুর পাল্টে বলছে যে তারা ইরানের উপর থেকে স্যাংশন তুলতে রাজি আছে। G7 দেশগুলো এখন হরমুজ প্রণালী ক্লিয়ার করার জন্য ইরানের কাছেই রাস্তা খুঁজছে। এটাই হলো মাল্টিপোলার ওয়ার্ল্ডের নতুন বাস্তবতা। এখানে কেউ আর আমেরিকার কথায় অন্ধের মতো নাচছে না। তো দর্শক, পশ্চিমা মিডিয়ার এই আমেরিকার মহান বিজয়ের ফেক গল্পের পিছনের আসল সত্যটা তো আপনারা জানলেন। আমেরিকা এই ডিলটা করেনি বিশ্ব শান্তির জন্য, তারা এটা করেছে নিজেদের তেলের দাম কমাতে এবং নভেম্বরের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে জেতাতে। আর এর জন্য তারা তাদের এতদিনের মিত্র ইসরায়েলকে সাইড লাইনে ফেলে দিতেও দুবার ভাবেনি। তাই এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা কি মনে করেন, ইসরায়েল এবং নেতানিয়াহু এই অপমান সহজে মেনে নেবে, নাকি তারা লেবানন বা অন্য কোথাও নতুন করে কোনো বড় ধরনের উস্কানি দিয়ে এই পুরো শান্তি চুক্তিটা ভেস্তে দেওয়ার চেষ্টা করবে? আপনার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, মারাত্মক যুদ্ধ ঝুঁকির মধ্যে পড়ে গেছে বাংলাদেশ। আপনারা দুটো বিষয় অবশ্যই জানেন, যে যারা যুদ্ধবাজ তারা কোনো অবস্থাতেই যুদ্ধ ছাড়া টিকতে পারে না, যুদ্ধ তাদের লাগবেই। বর্তমান শতাব্দীতে যুদ্ধবাজ জাতি হিসেবে আমেরিকা, যুদ্ধবাজ রাষ্ট্র হিসেবে মার্কিনীরা বা মার্কিন যুক্তরাষ্ট্র যে কুখ্যাতি অর্জন করেছে, এটির সঙ্গে আসলে দীর্ঘমেয়াদে পৃথিবীর অন্য কোনো ফ্যাসিজম বা অন্য কোনো যাকে বলা হয় সাম্রাজ্যবাদী শক্তি, সেটা চেঙ্গিস খান হোক, হালাকু খান হোক, তৈমুর লং কিংবা ধরুন হিটলার, মানে তারা অতি অল্প সময়ের মধ্যে একটা যুদ্ধ করেছে, যতটা সম্ভব ক্ষয়ক্ষতি করেছে, তারপরে তারা শেষ হয়ে গেছে। কিন্তু সেই যে প্রথম মহাযুদ্ধ থেকে আজ অবধি তা প্রায় 100 বছর হলো। সেই 100 বছরের অধিক কাল সময় ধরে, 110 বছর, প্রথম মহাযুদ্ধ যদি আপনি ধরেন তার থেকে প্রায় 110 বছর, এই 110 বছর ধরে সারা দুনিয়াতে যে যুদ্ধের দামামা আমেরিকা বাজাচ্ছে, যে যুদ্ধের তাণ্ডব তারা চালাচ্ছে, এবং যুদ্ধ খেলে যে অর্থ দানব তৈরি করছে, এবং যেভাবে সারা পৃথিবীর অর্থনীতি, রাজনীতি সব কিছু তারা যেভাবে নিয়ন্ত্রণ করছে, তাতে করে মানুষের নাভিশ্বাস উঠে গেছে। পৃথিবীর সৃষ্টি হওয়ার পর কখনো এরকম কোনো দানব রাষ্ট্র, এরকম কোনো দানব জাতি এবং এরকম বুভুক্ষ, সারাক্ষণ শুধু তাদেরকে খেতে দিতে হবে, ক্ষুধার যন্ত্রণায় তারা কাতরাচ্ছে, এইরকম বুভুক্ষ জাতি, সর্বভোগ জাতি, সব খাবে তারা, কখনো পৃথিবীতে তৈরি হয়নি। ইতিহাসের একজন ছাত্র হিসেবে যতটুকু পড়েছি, যতটুকু জেনেছি, সবারই একটা লিমিটেশন ছিল। চেঙ্গিস খানের লিমিটেশন ছিল, হালাকু খানের লিমিটেশন ছিল, কিন্তু এটা এরকম একটা যন্ত্রর মতো একটা দানব তৈরি করে ফেলেছে আমেরিকা। এখানে কোনো ব্যক্তির উপর নির্ভর করে না, পুরো সিস্টেম, পুরো ব্যবস্থাপনা, রাষ্ট্রযন্ত্র, তারা হাজার হাজার হিটলার, হাজার হাজার মুসোলিনি, হাজার হাজার চেঙ্গিস খান তারা তৈরি করে চলেছে। তাদের এক একটা রাষ্ট্রদূত এই বর্তমান জমানাতে কখনো কখনো তাদের একজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, ডোনাল্ড লুয়ের মতো একজন কর্মকর্তা, কখনো কখনো তারা সেই চেঙ্গিস খানের চাইতে ভয়ঙ্কর হয়ে ওঠে।
পাকিস্তানের মতো একটা রাষ্ট্রের রাষ্ট্র ক্ষমতা তছনছ করে দিল। ইমরান খানের মতো একজন জনপ্রিয় বিশ্বনন্দিত সরকার প্রধান রাজনীতিবিদকে জেলে ঢুকানো হলো এবং তার জীবন শেষ করে দেওয়া হলো। এই একজন রাষ্ট্রদূত শ্রীলঙ্কাকে পাল্টে দিল। এই একজন রাষ্ট্রদূত বাংলাদেশের সর্বনাশ ঘটালো। এই হলো একটা সিস্টেম। সেই সিস্টেমে সে ডোনাল্ড ট্রাম্প চলে গেছে, নতুন হয়তো কেউ এসছে, কিন্তু তার মন মানসিকতা, চিন্তা চেতনা কোনো অবস্থাতেই এই সিস্টেমের বাইরে যেতে পারছে না। যেমন ধরুন, ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় এলেন, তিনি সবার আগে ঘোষণা দিলেন যে অন্য দেশের সরকার পরিবর্তন করা, এগুলো তিনি করবেন না। এগুলো তিনি অতীতের সরকার যেটা করেছে ভুল করেছেন, কিন্তু তিনি এখন সেই কাজই আসলে আগের চেয়ে আরো বেশিভাবে করছেন। তিনি যুদ্ধ বাধানোর জন্য আসেননি, তিনি যুদ্ধ পরিসমাপ্ত করতে এসেছেন। কিন্তু আমরা দেখলাম যে তিনি আসার সঙ্গে সঙ্গে তিনি যেটা আশ্বাস দিয়েছিলেন বিশ্ববাসীকে নির্বাচনের আগে, যে তিনি উইদিন 1 সপ্তাহের মধ্যে অথবা 24 ঘন্টার মধ্যে সম্ভবত এরকম একটা খুব দাম্ভিকতা নিয়ে বলেছিলেন যে ইউক্রেন যুদ্ধ তিনি বন্ধ করে দেবেন। বিশ্বাস করেন, দুনিয়ার কেউ বিশ্বাস না করলো, আমি কিন্তু বিশ্বাস করেছিলাম এবং আমি দোয়া করেছিলাম যেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসে। কিন্তু আসার সঙ্গে সঙ্গে কি হলো, সেই ইউক্রেন যুদ্ধ আরো জটিল আকার ধারণ করলো। তিনি বিগত টার্মে যে ছিলেন, তখন ইরানের সঙ্গে আজকের যে সমস্যাটা, এই সমস্যাটা শুরু করলেন তিনি। বারাক ওবামা অনেকটা শান্তিপূর্ণ পর্যায়ে সেটা নিয়ে এসেছিলেন, ওদের সঙ্গে একটা চুক্তি করেছিলেন, সেই চুক্তির বিনিময়ে তাদের টাকা পয়সাগুলো ছাড় দেওয়া হয়েছিল। কিন্তু এই জমানাতে এসে আমেরিকা পরপর 2 বার ইরানের সাথে যুদ্ধ করে এখন এমন পরিস্থিতিতে পড়েছে যে নিজের রাষ্ট্র রীতিমতো দেউলিয়া হওয়ার পর্যায়ে পৌঁছে গেছে। ইতিমধ্যে তাদের প্রায় $10 বিলিয়ন তারা ছাড় করে দিয়েছে, যে টাকা আটকানো ছিল সংযুক্ত আরব আমিরাতে। আর বাকি আমেরিকার অন্যান্য ব্যাংকে, ইউরোপে যে সমস্ত অর্থ ইরানের অর্থ রয়েছে, সেগুলো প্রায় $24 বিলিয়ন। এই $24 বিলিয়ন ইরানকে ফেরত দিতে হচ্ছে এই মুহূর্তে। এর মধ্যে $10 বিলিয়ন দেওয়া হয়েছে। আর পর্দার আড়ালে যে কত ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, যেটা রাষ্ট্রীয় কোষাগার থেকে ডলার ছাপিয়ে তাদেরকে এই কর্মটি করতে হবে। ফলে এই যে মধ্যপ্রাচ্য থেকে তারা যে লেজ গুটিয়ে পালিয়ে এলো, কিন্তু তারা চলবে কি করে? তাদের যে রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থার যে রেভিনিউ কালেকশন, সেই রেভিনিউ কালেকশনের একটা বিরাট উৎস হলো যুদ্ধলব্ধ গনিমত এবং যুদ্ধলব্ধ গনিমতের মাল। এরপর অস্ত্র শস্ত্র, এগুলোর ব্যবসা তো আছেই। তো সেই দিক থেকে এখন মধ্যপ্রাচ্যে তাদের যে অবস্থা, সেখানে তাদের ঘাঁটিগুলো যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাতে $কয়েক ট্রিলিয়ন তাদের লাগবে এগুলো আবার পুনর্নির্মাণ করতে। তাদের যে হাই ভোল্টেজ F-35 এর মতো বিমান যেভাবে নষ্ট হয়েছে এবং যেভাবে মানে ইরান সেগুলোকে ধ্বংস করেছে, টোটাল প্রযুক্তিটা এখন ইরানের হাতে চলে গেছে। ফলে মধ্যপ্রাচ্য সামাল দিতে হলে তাদেরকে আরো $1 ট্রিলিয়ন লাগবে এবং সেই $1 ট্রিলিয়ন আয় করার তাদের একমাত্র মাধ্যম হলো এশিয়াতে একটা গন্ডগোল লাগিয়ে দেওয়া। ইতিপূর্বে তারা ভিয়েতনামে গন্ডগোল করতে গিয়ে তারা উচিত শিক্ষা পেয়েছে, তারা আফগানিস্তানে যুদ্ধ করতে গিয়ে উচিত শিক্ষা পেয়েছে, তাইওয়ানে তারা ঘাঁটি করতে গিয়ে, তাইওয়ানকে প্রোটেকশন দিতে গিয়ে তারা চীনের সঙ্গে যে বাণিজ্য সংঘাত এবং দ্বন্দ্ব সংঘাতে জড়িয়েছে, তাতে করে তাদের অর্থনীতি ক্রমশ ঝুঁকির মধ্যে পড়েছে, আর চীন হু 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 করে উপরে উঠে গেছে। তো কাজেই সেই সকল এলাকাতে, অর্থাৎ ইন্দো চীন, মানে তারপর ফিলিপিন্স, ফরেস্ট বলতে যা বোঝায়, যে সকল দেশগুলো বোঝায় হংকং, সিঙ্গাপুর, তো এই সকল এলাকাতে আসলে তাদের আর নতুন করে কোনো কিছু করার নাই। তারা দুটো জায়গাতে দুষ্টুমি করবে বা করতে পারে। একটা হলো মালাক্কা প্রণালী। এই মালাক্কা প্রণালী ইন্দোনেশিয়া কেন্দ্রিক যে মালাক্কা প্রণালী, এখানে তারা দুষ্টামি করবে, আর বঙ্গোপসাগর কেন্দ্রিক তারা একটা দুষ্টামি করবে।
তো সেই দুষ্টামির ফলে কি হলো যে এখানে এশিয়াতে ব্রিক্স অর্থাৎ মার্কিন ডলারকে মোকাবেলা করার জন্য চীন এবং রাশিয়ার নেতৃত্বে যে একটা অর্থনৈতিক গোষ্ঠী তৈরি হয়েছে আন্ডার দ্য নেম অফ ব্রিক্স, তো সেই ব্রিক্সের ধারণাকে ভেঙে দেওয়ার জন্য তাদের এই দুটো জায়গাতে যদি ঘাঁটি করতে হয়, প্রাথমিক স্তরে তাদের 1 নম্বর পছন্দের জায়গাটা হলো মায়ানমার। তো মায়ানমারে আলটিমেটলি তারা অনেক সর্বনাশ করে ফেলেছে। এখন সেই সর্বনাশের ফলে কি হলো, মায়ানমারে এই মুহূর্তে অন্তত 2 ডজন মানে 24টি পক্ষ রয়েছে, সশস্ত্র পক্ষ, যারা পরস্পরের সাথে যুদ্ধ করছে, কেন্দ্রীয় সরকারের সাথে যুদ্ধ করছে। এবং মায়ানমারের পরিস্থিতি সামাল দিতে গিয়ে চীনকে রীতিমতো হিমশিম খেতে হতে যাচ্ছে। এবং তাদের সেই চক্রান্তের ফলে তারা যে বিভেদের বীজ মায়ানমারে বুনেছে, এর দায় থাইল্যান্ডকে শোধ করতে হচ্ছে। বহু সংখ্যক মায়ানমার অধিবাসী থাইল্যান্ডে আছে। এর দায় ভারতকে শোধ করতে হচ্ছে। বহু সংখ্যক মায়ানমারের অধিবাসী ভারতে আছে, মণিপুরে আছে। আর বাংলাদেশের অবস্থা তো আপনারা জানেন, 15 লক্ষ রোহিঙ্গা এখন বাংলাদেশে। এটা তাদের খেলার প্রাথমিক স্তর। দ্বিতীয় স্তরে তারা এখানে আসলে কয়েকটি রাজ্য করতে চাচ্ছে, রাষ্ট্র করতে চাচ্ছে। এমনকি এই জন্য তারা দরকার হলে বাংলাদেশকে ধূলিসাৎ করে ফেলবে, টুকরো টুকরো করে ফেলবে। আর এই কাজগুলো করে ভারত, বাংলাদেশ এবং ভারতে বিশেষ করে 7 সিস্টার, বাংলাদেশের 20 কোটি মানুষ, মায়ানমারের এই অঞ্চলে যদি ধরেন, রোহিঙ্গা অঞ্চলে যদি আপনি ধরেন 2 কোটি মানুষ, চীনের আশেপাশের যে এলাকাতে সেখানে যদি ধরেন আরও প্রায় 20 কোটি মানুষ, সব মিলিয়ে প্রায় 100 crore, 100 কোটি মানুষকে টার্গেট করে তারা একটা যুদ্ধ বাণিজ্য তৈরি করার চেষ্টা করছে। যুদ্ধটাকে ভূতে জোগায়। এখন আলটিমেটলি বাংলাদেশের সঙ্গে তারা চুক্তি করে ফেলেছে আমেরিকান আর্মস অ্যান্ড অ্যামুনিশন আনতে হবে, আমেরিকান বিমান আনতে হবে, ইত্যাদি আরও অনেক কিছু। ফলে আমেরিকা যেভাবে এখন অবাধে বাংলাদেশের সীমানায়